সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ এবং নিরাপদ আছো। আমিও তোমাদের দোয়া ও আশীর্বাদে সুস্থ এবং নিরাপদ আছি। কুলাইন্স হালনুর ডিগ্রি কলেজ অনলাইন শ্রেণীভিত্তিক কার্যক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগত। গত লেকচারের ধারাবাহিকতায় আজকে আমার অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায়ের তত্ত্বীয় বিষয় সম্পর্কে দ্বিতীয় আলোচনা এবং তত্ত্বীয় গাণিতিক সমস্যা সমাধান শুরু করার আগে যে সমস্ত বিষয়গুলো দরকার সেগুলো নিয়ে আজকের আমার আলোচনার বিষয়বস্তু। তো আলোচনার বিষয়বস্তুতে আমার থাকতেছে আজকে কি প্রথমত থাকছে অবচয় ধার্যের পদ্ধতিসমূহ। অবচয় ধার্যের পদ্ধতিসমূহ আর 2 নম্বরে আমরা আলোচনা করব বিশেষ করে কি প্রয়োজনীয় জাবেদা দাখিলা সংক্রান্ত আলোচনা, মানে এখানে কি জাবেদা দাখিলা আসতে পারে সেগুলো প্রয়োজনীয় জাবেদা দাখিলা, অর্থাৎ স্থায়ী সম্পদ ক্রয় ও অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা, স্থায়ী সম্পদ ক্রয় ও অবচয় সংক্রান্ত দাখিলা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অবচয় ধার্যের পদ্ধতিসমূহ। সাধারণত অবচয় হচ্ছে একটা অনুমান ভিত্তিক খরচ। এই অনুমান ভিত্তিক খরচটা একটু যাতে সামঞ্জস্যপূর্ণ হয় সে বিষয়ে সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য অবচয় ধার্যের জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। আমরা আজকে এরকম যে কয়েকটা পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার উপযোগী সেরকম কয়েকটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো সেরকম কয়েকটি পদ্ধতি হলো, প্রথমত সরল রৈখিক পদ্ধতি। এটাকে স্থির কিস্তি পদ্ধতিও বলা হয়। স্থির কিস্তি পদ্ধতিও বলা হয়। স্থির কিস্তি পদ্ধতিও করা হয়, বলা হয়। ওকে, অর্থাৎ যে পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে যে পদ্ধতিতে প্রতি বছর অবচয় পরিমাণ সমান হবে, নির্দিষ্ট পরিমাণ অবচয় ধার্য করা হবে, তাকে সরল রৈখিক পদ্ধতি বলা হবে। আবার বলি, যে পদ্ধতিতে অবচয় ধার্য করলে প্রতি বছর সম পরিমাণের অবচয় ধার্য করা হয় তাহাকে কি বলা হবে? সরল রৈখিক পদ্ধতিতে অবচয় বলা হবে। এই পদ্ধতিতে অবচয় ধার্যের সময় মোট সম্পত্তির মূল্য থেকে ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য নিরূপণ করা হয়। আমি যেগুলো বলে থাকি সেগুলো একটু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেদিকে একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। কি বলছি? তাহলে অবচয়যোগ্য মূল্যটা কিভাবে আসে? সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করা হয় এবং আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করে প্রতি বছরের অবচয়ের পরিমাণ নিরূপণ করা হয়, অথবা প্রতি বছর একই হারে অবচয় ধার্য করা হয় সরল রৈখিক পদ্ধতিতে। প্রশ্ন হলো, কোন ধরনের সম্পত্তির উপর সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হবে? সাধারণত যে সকল সম্পত্তিতে প্রতি বছর সমান পরিমাণ উপযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকে অথবা বুক করার সুযোগ থাকে, সেই সমস্ত সম্পদের উপর সরল রৈখিক পদ্ধতিতে করা হবে? অবচয় ধার্য করা হবে। ওকে, যেমন উদাহরণস্বরূপ যদি বলতে যাই, কলকবজা যন্ত্রপাতি, গ্রন্থসত্ত্ব, পেটেন্ট কিংবা সুনাম, এই সমস্ত সম্পদগুলোর উপর সরল রৈখিক পদ্ধতিতে ধার্য করা হয়? অবচয় ধার্য করা হয়। তো সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ফর্মুলাটা আমি একটু বলি। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ফর্মুলা সূত্রটা হলো কি?
অবচয়ের পরিমাণ প্রতি বছর সমপরিমাণ অবচয় হবে। অবচয়ের পরিমাণ সমান মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই কী হবে? আয়ুষ্কাল। ডিভাইডেড বাই কী হবে? আয়ুষ্কাল। ওকে, এটা তো প্রিয় শিক্ষার্থী, গাণিতিক সমস্যার সমাধান করানোর সময় উদাহরণের মাধ্যমে বুঝাবো। হ্যাঁ, ওকে। তারপরে আমি যদি বলি যে মোট ক্রয় মূল্য ধরি 60,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য মনে করে 10,000 টাকা, 60 থেকে 10 বাদ গেলে 50,000 ধরলাম, আয়ুষ্কাল 10 বছর, 50,000কে 10 দ্বারা ভাগ করবো, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে প্রতি বছর অবশ্যই পরিমাণ। ওকে ওকে, এবার আসি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই পদ্ধতিতে প্রতি বছর প্রথম বছরের সম্পত্তির ক্রয় মূল্যের উপর অবচ্ছেদার্য করে প্রতি বছর বহিমূল্যের উপর অবচ্ছেদার্য, যে পদ্ধতিতে সম্পত্তির বহিমূল্যের উপর অবচ্ছেদার্য করা হয় প্রতি বছর, তাহাকে কি বলা হবে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই বলা হবে। আবার বলি, বহিমূল্যের উপর প্রতি বছর অবচ্ছেদার্যকরণের প্রক্রিয়াকে কি বলা হবে? ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হবে। সাধারণত যে সম্পত্তির আয়ুষ্কাল দীর্ঘস্থায়ী হয়, সাধারণত যে সম্পত্তির আয়ুষ্কাল কি হয়? দীর্ঘস্থায়ী হয়, সে সকল সম্পত্তির উপর কি ধরা হয়? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই ধরা হয়। ওকে, কি বলেছি? যে সকল সম্পত্তির আয়ুষ্কাল দীর্ঘমেয়াদী হয়, সে সকল সম্পত্তির উপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচ্ছেদার্য করা হয়। এই পদ্ধতিতে অবশ্যই নির্ণয়করণ বা অবশ্যয়ের হার নির্দিষ্ট করে দেওয়া থাকবে। আর যদি অবশ্যয়ের হার নির্দিষ্ট করে দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যয়ের হার নিরূপণ করতে হয়। তবে অবশ্যয়ের হার নিরূপণ করাটা একটু জটিল বিদায় সাধারণত সরল রৈখিকের দ্বিগুণ হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচ্ছেদার্য করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই কথাগুলো আমি আরেকবার রিপিট করি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই অবশ্যয়ের হার থাকতে হয় বা দেওয়া থাকে, যার উপর ভিত্তি করে প্রতি বছর অবশ্যয়ের পরিমাণ নিরূপণ করা হয় প্রতি বছরের বহিমূল্যের উপর ভিত্তি করে। যদি অবশ্যয়ের হার দেওয়া না থাকে, সেক্ষেত্রে অবশ্যয়ের হার নিরূপণ করতে হয়। তবে অবশ্যয়ের হার এই পদ্ধতিতে নিরূপণ করা খুবই জটিল একটা পদ্ধতি, জটিল একটা বিষয়। বিদায় সাধারণত সরল রৈখিকের হারের দ্বিগুণ পদ্ধতিতে কি করা হয়? অবশ্যয়ের হার নিরূপণ করা হয়ে থাকে সহজ বুদ্ধির জন্য। ওকে, এরপর আসি আমরা সাধারণত যে সকল সম্পদের মূল্য দীর্ঘস্থায়ী হয়, সেই সকল সম্পদের উপর কি এই পদ্ধতিতে অবচ্ছেদার্য করা হয় থাকে, দীর্ঘস্থায়ী হয়, সে সমস্ত ক্ষেত্রে কি ক্রমহ্রাসমান জের পদ্ধতি কি ধার্য করা হয়? অবশ্যই। এখন অবশ্যয়ের হারের সূত্রটা দেখো। অবচয়ের হার সমান 1 বিয়োগ S/C √n S/C গুণ কি 100। এখানে n হচ্ছে আয়ুষ্কাল, n হচ্ছে কি আয়ুষ্কাল, S হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ইংরেজিতে বলা হয় সেলভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য। আর C হচ্ছে কস্ট, স্থায়ী সম্পদের ক্রয় মূল্য, স্থায়ী সম্পদের কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য। ওকে, এই পদ্ধতিতে অবশ্যই হার নিরূপণ আমি তোমাদেরকে গাণিতিক সমস্যা সমাধান করালে অবশ্যই শিখাবো। তারপরে আমি যদি একটু বলি, ধরলাম আমি এখানে মনে করো n এর মান 5, S এর মান 10, এখানে C এর মান হচ্ছে 60,000 বসাইয়া মানে এখান থেকে গাণিতিক সমাধান করে হারটা পাওয়া যাবে। এখন আসি অবশ্যয়ের পরিমাণ নির্ণয় করতে হলে সম্পত্তির মূল্য যদি আমার প্রথম বছর সম্পত্তির মূল্য যদি 60,000 টাকা হয়, যদি হার যদি 20% আসে, 6 × কত হাজার, 12,000 টাকা। দ্বিতীয় বছরে হবে কীরকম? তাহলে এটার মানে দ্বিতীয় বছরের বহিমূল্য কত? 60,000 টাকায় পূর্ববর্তী বছরে অবশ্যই কী করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিলাম, এটা বহিমূল্য আসছে। এরপর 20% ধরলে যেটা আসে
অর্থাৎ 48,000 20% 48 × 96 9,000 কত 600। ঠিক তৃতীয় বছরে এখানে 48,000 আর 48,000 থেকে 9,600 বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে কি পরবর্তী তৃতীয় বছরে বহিমূল্য গুণ কত পার্সেন্ট 20%। অর্থাৎ 48 থেকে 9 গেলে কত হবে 39 থেকে 600 গেলে 38,400। 38,400 কত পার্সেন্ট 20%। 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 6 হাতে 1, 3 দুগুণা 6 একে 7, 7,680। ওকে, কত আসবে 7,680। প্রিয় শিক্ষার্থী, ক্রমহ্রাস সমান্তরাল পদ্ধতিতে এইভাবে অবশ্যই পরিমাণ কী করা হয় নিরূপণ করা হয়। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে দ্বৈত ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। দ্বৈত ক্রমহ্রাস সমান কি পদ্ধতি জের পদ্ধতি। দ্বৈত ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। দ্বৈত ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। দ্বৈত ক্রমহ্রাস সমান জের পদ্ধতি, যে পদ্ধতিতে সরল রৈখিক অবচয়ের দ্বিগুণ হারে অবচয় ধার্য করা হয় তাকে দ্বৈত ক্রমহ্রাস সমান জের পদ্ধতি বলা হয়। দ্বৈত ক্রমহ্রাস সমান জের পদ্ধতি, যে পদ্ধতিতে সরল রৈখিকের দ্বিগুণ পদ্ধতিতে সরল রৈখিকের কয় গুণ 2 গুণ অবচয় ধার্য করা হয়। সরল রৈখিকের দ্বিগুণ কী করা হয় অবচয় ধার্য করা হয়। ওকে, এরপর আসি, এক্ষেত্রে আমি যদি সরল রৈখিকের অবচয়ের হার, এক্ষেত্রে অবচয়ের হার হবে অবচয়ের হার সমান 1 উপর নিচে হচ্ছে n × 100। এতটুকু দিলে হয় সরল রৈখিক, এতটুকু দিলে হয় কি সরল রৈখিকের অবচয়ের হার। আর যখন দ্বৈত ক্রমহ্রাস সমান হবে তখন এটাকে কত দ্বারা গুণ করতে হবে 2 দ্বারা। একটু উদাহরণের সাহায্যে যদি আমি খেয়াল করি, মনে করো আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। 1 × 5 × 100 × 2 সমান হবে কত পার্সেন্ট 40%। এখন কথা হলো অবচয়টা কীভাবে নির্ণয় করা হবে। অবচয়টা ঠিক পূর্বের মতো ক্রমহ্রাস সমান জের পদ্ধতির মতো, যেমন ক্রমহ্রাস সমান জের পদ্ধতির মতো বহিমূল্যের উপর ভিত্তি করে অবচয় ধার্য করা হবে। একটু খেয়াল করো, ক্রমহ্রাস সমান জের পদ্ধতি বহিমূল্য প্রথম বছর যেমন আমরা সম্পত্তির ক্রমমূল্য ধরছিলাম 60,000, 60,000 × 40%, হ্যাঁ আসে কত হাজার 24,000। ঠিক দ্বিতীয় বছর 60,000 বিয়োগ 24,000 গুণ কত পার্সেন্ট 40%, গুণ কত পার্সেন্ট 40%। তার মানে 36,000 এর 40% কত আসবে 36,000 এর 40%, 14,400। ঠিক একইভাবে তৃতীয় বছরে এই যে 36,000 থেকে এটা বাদ দিয়ে যেটা আসবে তার উপর 40% দেবো। ওকে প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা দ্বৈত ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করব। অপর আরেকটা পদ্ধতি যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই পদ্ধতিটা হলো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। কি পদ্ধতি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। 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 ওকে, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। এক্ষেত্রে অবচয় ধার্যের ক্ষেত্রে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে আগে আমাকে যতগুলো আয়ুষ্কালে যতগুলো বছর দেওয়া আছে সবগুলো কি বের করতে হবে সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি বের করার পদ্ধতি হচ্ছে সমষ্টি বের করে নিম্ন ক্রম অনুসারে প্রথম বছর থেকে শুরু করে আয়ুষ্কালের শেষ পর্যন্ত কী করা হবে অবচয় নির্ণয় করা হবে। অর্থাৎ কীভাবে মানে যে ক্রয় মূল্য আছে অর্থাৎ অবচয়যোগ্য মূল্যকে বর্ষ সংখ্যার সমষ্টি দ্বারা ভাগ করব এবং নিম্নক্রম অনুসারে প্রতি বছরে কী করব
মানের নিম্নক্রম অনুসারে প্রতি বছরের দ্বারা গুণ করব। প্রতি বছর দ্বারা কি বছরের সংখ্যা দ্বারা গুণ করব মানের নিম্নক্রম অনুসারে। তো আগে আমি যদি সমষ্টি বের করি, আয়ুষ্কাল মনে করো আমি ধরলাম কয় বছর, আয়ুষ্কাল ধরলাম 5 বছর, ধরলাম কয় বছর 5 বছর। তো সমষ্টি যদি বের করতে যাই এস সমান আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 সমান 15। বিকল্প পদ্ধতি হচ্ছে কীরকম, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এস সমান, তাহলে n এর মান হলো 5, 5 যোগ 1 ডিভাইডেড বাই 2 সমান কত 15। এভাবে করলে 15 আসে, যোগ করে দিলে 15 আসে। ওকে, সমষ্টি। এবার আসি অবশ্যইগুলো যদি আমি বের করতে যাই, যেমন প্রথম বছর, দ্বিতীয় বছর, আমি 3টা বছর দেখাবো, তারপর আশা করি বুঝতে পারবে। অবসরযোগ্য মূল্য, আমার সম্পত্তির ক্রয় মূল্য আমি একদম শুরু থেকে ধরছিলাম 60,000, 10,000 টাকা বাংলাদেশের মূল্যে বাদ দিলাম, বাদ দিয়া ভাগ করব কি দ্বারা, সমষ্টি দ্বারা 15 দ্বারা, গুণ মানের নিম্নক্রম অনুসারে সাজাতে গেলে প্রথম বছরে যেহেতু আমার আয়ুষ্কালের মান আছে প্রথম বছরে লিখতে হবে কত 5। ঠিক একইভাবে দ্বিতীয় বছরে 60,000 বিয়োগ 10,000, দ্বিতীয় বছর মানের নিম্নক্রম না, দ্বিতীয় বছরে হবে 4। ঠিক একইভাবে তৃতীয় বছরে হবে 60,000 বিয়োগ 10,000 গুণ কত হবে 3। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে আমরা মানে নিম্নক্রম অনুসারে লিখব। চতুর্থ বছর যাই হবে 2, পঞ্চম বছর যাই হবে কত 1। আবার বলি সমষ্টি বের করার 2টা পদ্ধতি আছে। একটা হলো সরাসরি আয়ুষ্কালগুলো 1 2 3 4 5 পর্যন্ত যোগ করে দেওয়া, 10 বছর হলে 1 2 3 4 5 6 7 8 9 10 একদম যোগ করে দেওয়া। আটটা হলো এই ফর্মুলার সাহায্যে সমষ্টি n ইন্টু n প্লাস 1 দিয়ে। ওকে, তাহলে বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতি আশা করি বুঝে গেছে। এরপর আমাদের আরেকটা বিষয় দরকার আছে, সেটা হলো উৎপাদন একক পদ্ধতি ও যান্ত্রিক ঘণ্টা হার পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতি এবং যান্ত্রিক ঘণ্টা হার পদ্ধতি গাণিতিক সমস্যা সমাধান করার সময় আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে গাণিতিক সমস্যা সমাধান করার সময় দেখাবো। তবে একটু আংশিক আকারে আমি বলে দিই। আংশিক আকারে বলতে গেলে বলা যায় কি, উৎপাদন একক বা যান্ত্রিক ঘণ্টা হার পদ্ধতিতে প্রতি বছরে অপচয়গুলো নিরূপণ করার জন্য মোট আয়ুষ্কালের মধ্যে যতগুলো কার্যঘণ্টা কিংবা উৎপাদন একক আছে তত দ্বারা ভাগ করব এবং বার্ষিক কার্যঘণ্টা কিংবা বার্ষিক উৎপাদন একক দ্বারা গুণ করব। গুণ করলে যেটা আসবে প্রতি বছরের কি আসবে অবশ্যই পরিমাণ নিরূপণ হবে। আমি দুটো পদ্ধতি একবারে বলি। কি বলছি, উৎপাদন একক এবং যান্ত্রিক ঘণ্টা হার পদ্ধতিতে অবচয় নিরূপণকরণের বিষয়টা বা গাণিতিক প্রসেসটা একই। কীরকম, আমার অবচয়যোগ্য মূল্য কীভাবে আসে, ক্রয় মূল্য থেকে বঙ্গাংশ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য আসে। অবচয়যোগ্য মূল্য খেয়ে তোমার আয়ুষ্কালের মধ্যে মনে করো আয়ুষ্কাল 5 বছর হলে 5 বছরের মধ্যে উৎপাদন ঘণ্টা আছে 10,000 উৎপাদন ঘণ্টা আছে 10,000 ঘণ্টা বা 5,000 ঘণ্টা। তো এরকম মোট উৎপাদন ঘণ্টা দ্বারা ভাগ করব আর বার্ষিক উৎপাদন ঘণ্টা দ্বারা কি করব, কার্যঘণ্টা দ্বারা গুণ করব। আর উৎপাদন একক হলে ঠিক মোট উৎপাদন একক দ্বারা ভাগ করব, বার্ষিক উৎপাদন একক দ্বারা কি করব গুণ করে প্রতি বছরের অবশ্যই পরিমাণ নিরূপণ করব। প্রিয় শিক্ষার্থী, গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে যদি তোমাদেরকে এগুলো বুঝাই তাহলে ভবিষ্যতে আরও তার অনেক ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে যা পড়ানো হচ্ছে সেগুলো তোমরা একটু বাসায় অনুশীলন করবে, তোমাদের পাঠ্য বই থেকে তোমরা পড়ার চেষ্টা করবে। ওকে, তো আপাতত আমাদের প্রথম টপিকটা শেষ, অবশ্যই তার পর 2 সময় আর পড়ার দরকার নেই, বাকিগুলো তোমরা এমসিকিউর জন্য বাসায় একটু পড়বে। ওকে, আর আমার আজকে দ্বিতীয় প্রয়োজনীয় কাজ হচ্ছে কি, প্রয়োজনীয় জাবেদা দাখিলা তথা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এবং অবচয় সংক্রান্ত দাখিলাগুলো। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এবং অবচয় সংক্রান্ত কি দাখিলাগুলো একটু খেয়াল করো। এখন আমরা কি জাবেদা শিখব। কি শিখব? জাবেদা। এটা আমাদের এখানে করণীয় আকার থাকতে পারে, জাবেদা থাকতে পারে। 2 নম্বরে খতিয়ান, হ্যাঁ। 3 নম্বরে হচ্ছে উদ্দীপ্তপত্রে উপস্থাপন, উদ্দীপ্তপত্রে প্রদর্শন, স্থায়ী সম্পদ। ঠিক আছে, এই 3টাই করণীয় আকার থাকতে পারে। কি কি? জাবেদা, খতিয়ান, উদ্দীপ্তপত্রে প্রদর্শন। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে কি করব?
আলোচনা করব জাবেদা। আসি তাহলে আমরা প্রথমে কী নিয়ে আলোচনা করব? জাবেদা নিয়ে। তাহলে জাবেদা নিয়ে আলোচনা করি। জাবেদা নিয়ে যদি আলোচনা করতে যাই, প্রথমত স্থায়ী সম্পদ ক্রয়। স্থায়ী সম্পদ 2-3ভাবে ক্রয় করা যায়। তো স্থায়ী সম্পদ ক্রয় দিয়ে আমি কেন ভেবে দিচ্ছি? নগদে ক্রয়ও লিখি নাই, ধারে ক্রয়ও লিখি নাই, বিলের বিনিময়ে ক্রয়ও লিখি নাই, হ্যাঁ, কিচ্ছু লিখি নাই। তাহলে কীভাবে হবে? স্থায়ী সম্পদ আসলে স্থায়ী সম্পদ ডেবিট। স্থায়ী সম্পদ কী হবে? ডেবিট। নগদে ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে ক্রয় করলে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে যদি ধারে ক্রয় করি, প্রদেয় হিসাব ক্রেডিট। ধারে ক্রয় করলে প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট। বিলের বিনিময়ে ক্রয় করলে প্রদেয় নোট বা প্রদেয় নোট হিসাব ক্রেডিট। ওকে, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আশা করি বোঝা গেছে কি বলছি। স্থায়ী সম্পদ ক্রয় করলে স্থায়ী সম্পদ আসছে বিধায় স্থায়ী সম্পদ ডেবিট হবে। নগদে ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট। চেকের বিনিময়ে ক্রয় করলে ব্যাংক হিসাব ক্রেডিট। যদি ধারে ক্রয় করে থাকি তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট। নোটের বিনিময়ে হলে প্রদেয় নোট হিসাব কী হবে? ক্রেডিট হবে। 2, অবচয় ধার্য করলে। অবচয় ধার্য করলে জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট। খরচ বাড়ছে বিদায় অবচয় হিসাব ডেবিট। সাধারণত আমরা তহবিল সৃষ্টি করে যে দাখিলা প্রদান করা হয় সেটাই দিব, কারণ তহবিল সৃষ্টি করে ধরলে মানে একদম আমার আয়ুষ্কালের মধ্যে কয়েক বছরের মধ্যে কী পরিমাণ অবচয়ের পরিমাণ আছে সেটা জানা যাবে। তাছাড়া উদ্ধৃতপত্রে আমরা সরাসরি অবচয় থেকে মোট সম্পদ থেকে পুঞ্জীবিত অবচয়টা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তাতে স্থায়ী সম্পদ থেকে পুঞ্জীবিত অবচয়টা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তো সেজন্য আমরা তহবিল সৃষ্টি করে জাবেদা দিব। কীরকম? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব, পুঞ্জীভূত অথবা পুঞ্জীবিত অবচয় অথবা ক্রমযোজিত অবচয়, ক্রমযোজিত অবচয় অথবা অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। অবচয় সঞ্চিতি হিসাব কি? ক্রেডিট। ওকে, 3 নম্বর হচ্ছে অবচয় বন্ধের দাখিলা। অবচয় হিসাব বন্ধের কি? দাখিলা। অবচয় হিসাব বন্ধের জন্য দাখিলা দিতে হবে কি? যেহেতু এটা খরচ যদি বন্ধ করি তাহলে খরচ ক্রেডিট হবে, আয় বিবরণী ডেবিট হবে। আয় বিবরণী হিসাব ডেবিট। আয় বিবরণী হিসাব ডেবিট। হ্যাঁ, অবচয় হিসাব কি হবে? ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, যে কয়েকটা জাবেদা দেখানো হয়েছে সেগুলো একটু দেখে নাও তোমরা। যে কয়েকটা জাবেদা দেখানো হয়েছে সে কয়েকটা এগুলো একটু দেখে নাও। এরপর আসি, এগুলো মুছে দিচ্ছে অবশ্যই। একটা প্রশ্ন আমার বলে থাকি, সেটা হলো যে ওই তোমাদের যেটা স্থায়ী সম্পদ ক্রয় থাকবে তার সাথে যদি কোনো খরচ থাকে সেই খরচগুলো স্থায়ী সম্পদ হিসেবে ডেবিট হবে, নগদান হিসেবে কী হবে? ক্রেডিট। সাধারণত খরচগুলো নগদে সম্পন্ন হয়ে থাকে এবং সম্পত্তির মূল্য বৃদ্ধি করে বিদায় সম্পত্তি হিসেবে ডেবিট হবে, নগদান হিসেবে কী হবে? ক্রেডিট হবে। পরে আসি আমরা স্থায়ী সম্পদ বিক্রয়। বিক্রয়ের ক্ষেত্রে আমি রোমান 1 দিয়ে লিখতেছি। সমমূল্যে বিক্রয় করলে, সমমূল্যে কী করলে? বিক্রয় করলে। সমমূল্যে বিক্রয় মানে বহিমূল্য আর কি। সমমূল্যে না লিখে প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার্থে কী লিখে দিই? বহিমূল্যে বিক্রয় করলে। বহিমূল্যে বিক্রয় করলে, বহিমূল্যে বিক্রয় করলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট। লাভ লস কিছু হবে না, অর্থাৎ সম্পত্তির মোট ক্রয়মূল্য থেকে পুঞ্জীভূত অবস্থা বাদ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে বহিমূল্য। ওই বহিমূল্যর সমমূল্য যদি বিক্রি করে নগদান হিসাব ডেবিট, কোনো লাভ লস হবে না, লাভ ক্ষতি হবে না, বিদায় নগদান হিসাব ডেবিট।
ক্রমযোজিত অবচয় হিসাব ডেবিট, ক্রমযোজিত অবচয় হিসাব ডেবিট। স্থায়ী সম্পত্তি হিসাব কি? ক্রেডিট, স্থায়ী সম্পত্তি হিসাব ক্রেডিট। 2 নম্বর, অধিক মূল্যে বিক্রি করলে, অধিক মূল্যে বা লাভে বিক্রি করলে, লাভে বিক্রি করলে যাবে হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ক্রমযোজিত অবচয় হিসাব ডেবিট। ডেবিট, স্থায়ী সম্পদ ক্রেডিট, ক্রেডিট, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, স্থায়ী সম্পদ বিক্রয় জনিত লাভ হিসাব কি হবে? ক্রেডিট। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হিসাব কি হবে? ক্রেডিট। আবার বলি, নগদান হিসাব ডেবিট, ক্রমযোজিত অবচয় হিসাব ডেবিট, স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হিসাব কি হবে? ক্রেডিট। এই যে লাভ হয়েছে, এই লাভটাকে আয় বিবরণীতে কী করতে হবে? স্থানান্তর করতে হবে অথবা বন্ধ করতে হবে, কারণ এটা নামিক হিসাব। কোনটা? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হিসাব। ওকে, এটা যদি বন্ধ করি এক্ষেত্রে আরেকটা যাবে হবে কিসের? এক্ষেত্রে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, স্থায়ী সম্পদ বিক্রয় জনিত লাভ বন্ধের দাখিলা, বন্ধের দাখিলা হবে কি? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বন্ধের দাখিলা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বন্ধের দাখিলা কি হবে? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হিসাব ডেবিট, ক্রেডিট আইটেম ডেবিট হয়ে যাবে। স্থায়ী সম্পদ বিক্রয় জনিত লাভ হিসাব ডেবিট, আয় বিবরণী, আয় বিবরণী কী হবে? আয় বিবরণী ক্রেডিট হবে। আবার বলি, যেহেতু এটা আয় ছিল, আয় যদি বন্ধ করে দেয় আয় কী হবে? ডেবিট হবে। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হিসাব ডেবিট, আয় বিবরণী কি? ক্রেডিট। ওকে, এরপর আসি আমরা কম মূল্যে বা ক্ষতিতে বিক্রয় করলে, কম মূল্যে বা ক্ষতিতে বিক্রি করলে, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু দেখে নাও, কম মূল্যে বা ক্ষতিতে বিক্রি করলে, কম মূল্যে বা ক্ষতিতে বিক্রি করলে, কম মূল্যে বা ক্ষতিতে বিক্রয় করলে, কম মূল্যে বা ক্ষতিতে বিক্রয় করলে, কিসের কম মূল্য? বহিমূল্য সে কম মূল্য, কম মূল্যে বা ক্ষতিতে বিক্রয় করলে সেক্ষেত্রে প্রথম যাবে হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ক্রমযোজিত অবচয় হিসাব ডেবিট, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, ক্ষতি হিসাব ডেবিট, স্থায়ী সম্পত্তি হিসাব ক্রেডিট, স্থায়ী সম্পত্তি হিসাব কী হবে? ক্রেডিট, স্থায়ী সম্পত্তি হিসাব কী হবে? ক্রেডিট। কি বলছি? কম মূল্যে বা ক্ষতিতে বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, ক্রমযোজিত অবচয় হিসাব ডেবিট, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট। এটা একটা নামিক হিসাব, এটা কি করতে হবে? বন্ধ করতে হবে। কোনটা নামিক হিসাব? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হিসাব করছে নামিক হিসাব, সেজন্য এটা কী করতে হবে? বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে যেহেতু ডেবিট আইটেম বন্ধ করবো সেটা ক্রেডিট হয়ে যাবে, আয় বিবরণী কী হবে? ডেবিট হবে। আমরা এগুলো মুছে দিই। তারপর লিখবো যে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি বন্ধের জন্য স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি বন্ধের দাখিলা কি হবে? দাখিলা হবে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট, আয় বিবরণী ডেবিট। আয়, কারণ ওই যে নামিক হিসাব বন্ধ করলে যেহেতু ডেবিট আইটেম বন্ধ করতেছে এটা ক্রেডিট হয়ে যাবে, আয় বিবরণীকে কী করবো? ডেবিট করব। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি কী করব? ক্রেডিট করব। স্থায়ী সম্পদ
বিক্রয়জনিত ক্ষতি কি হবে? ক্রেডিট হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে যে আজকে আলোচনাগুলো করা হয়েছে তোমরা একটু বাসায় তোমাদের পাঠ্য বই থেকে দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো এবং ইনবক্সও আমার কমেন্টস করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে প্রত্যুত্তর দিয়ে জানিয়ে দিব। তো সেই সাথে আগামী লেকচারে যেহেতু আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, তো সেই গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলে তোমাদের অবশ্যই এই যে আজকে যেগুলো পড়াইছি বা শেখানোর জন্য চেষ্টা করেছি কিংবা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই বিষয়গুলো আরও ভালো করে বুঝতে কী হবে? সচেষ্ট হবে। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু করোনা প্যান্ডেমিক আবার কেমন জানি ধীরে ধীরে বাড়তেছে, কবে জানি আবার তোমাদের সাথে দেখা হয়, হয়তো বা মেয়েতে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু তাও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিদায় কবে তোমাদের সাথে শ্রেণী কার্যক্রম, সরাসরি শ্রেণী কার্যক্রম দেখা হবে সেটা আল্লাহ ভালো জানেন। তো সেদিক দিয়ে তোমরা একটু তোমাদের বাসায় আমরা যেই অনলাইন ক্লাসগুলো নিয়ে থাকি সেগুলো একটু বাসায় আয়ত্ত করার চেষ্টা করবে এবং বাসায় তোমরা একটু নিজেরও পড়ার চেষ্টা করবে, কেমন? তো তোমরা একটু নিরাপদে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করো এবং সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার চেষ্টা করবে। এ প্রত্যাশায় আজকের মতো বিদায়।